ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতহারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বাংলার যে প্রথম গল্প রয়েছে ছুটি, সেই গল্পটির পুঙ্খানুপুঙ্খ আজ আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা প্রথম পর্ব কিছু আলোচনা করে দিয়েছি। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আমরা দ্বিতীয় পর্বে লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ এই গল্পের বিষয়বস্তু বলে দেবো, শব্দার্থ মানের সহ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেককে দেখার অনুরোধ রইল। চলো এবার আমরা শুরু করছি। দেখো, আমরা আগের ভিডিওতে পড়িয়েছিলাম এ পর্যন্ত, পরের থেকে আমরা আবার আলোচনা করছি। দেখো কি বলছে। এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময় আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। তাহলে এই কাঁচা পাকা বাবুটি কে ছিলেন? সেই বিশম্বর বাবু, যিনি হচ্ছেন কি ফটিকের মামা। এই কাঁচা পাকা বাবুটি মানে সঠিক ঠিকানা জেনে আবার কী করলো, ফটিকদের বাড়িতেই এসে পৌঁছালো। তারপরে দেখো পরের লাইন কি বলছে। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে। তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হয়েছে, কিন্তু একেবারেও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশম্বর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। তাহলে এই বিশম্বর বাবু, যিনি হচ্ছেন ফটিকের মামা, তিনি কী করেছিলেন? ইনি হচ্ছে পশ্চিমে মানে বিদেশে কাজে গিয়েছিল, কিন্তু তিনি একবারও কিন্তু তার ভগিনী মানে তার বোনকে একবারও দেখতে আসেনি। তার মানে ফটিকের বাবার কিন্তু মৃত্যু হয়েছে, মারা গেছে। তার 2 সন্তান আছে, সেই সন্তানও বেড়ে উঠেছে। তাই সে বিদেশ থেকে ফিরে এসে মানে তার ভগ্নীকে দেখতে এসেছে। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশম্বর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাছে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বৃদ্ধানুরাগের বিবরণ শুনিলেন। তাহলে কি করলো, যে 2-4 দিন তারা খুবই মানে বিশম্বর বাবু খুবই আনন্দে রহে সহে কিন্তু কাটিয়ে দিল। তারপর বিশম্বর বাবু যখন বিদায় নেবে মানে বাড়ি ফিরবে, ঠিক সেই মুহূর্তে বা তার আগের পূর্বে কি করলো, যে ফটিকের মায়ের কাছ থেকে, তার ভগ্নীর কাছ থেকে ছেলে মেয়েদের পড়াশোনা, ফটিক বা মাখনদের পড়াশোনার বিষয়ে সমস্ত কিছু জানতে চাইলো। কিন্তু তার উত্তরে ফটিকের মা বলে কি, যে ফটিক হচ্ছে খুব দুরন্ত, খুব বদমাইশ, হয়তো পড়ার প্রতি কোনো মনোযোগ নেই। এই সমস্ত কথাই কিন্তু তাকে মানে বিশম্বর বাবুকে জানিয়েছেন। তার উত্তরে ফটিকের মামা বলিল যে, তাহার ভগ্নী কহিলেন, ফটিকের আমার হার জানাতন করিয়াছেন। তারপরে কি বলছে, যে তার উত্তরে ফটিকের মামা করিল যে, শুনিয়া বিশম্বর বাবু প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়ে নিজেদের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। বিধবা প্রস্তাবে সহজেই সম্মতি হইলেন। এই লাইনটা একটু ভালো করে পড়বে। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মতি হইলেন। বিধবা কোন প্রস্তাবে সম্মতি হইলেন, এখান থেকে বট কোশ্চেন আসতে পারে। এই লাইনটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে ফটিকের মা যখন ফটিকের সমস্ত বদমাইশি দুরন্তর কথা যখন বলে, তখন বিশম্বর বাবু ফটিকের মাকে জানায় যে, তাহলে আমি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে আমাদের কাছে রাখবো, ওখানে আমরা স্কুলে ভর্তি করে দেবো, ওখানে আমরা পড়াশোনা করাবো। তা এই প্রস্তাব শোনার পর কি করলো, যে ফটিকের মা এক কথায় রাজি হয়ে যায়।
তারপর ফটিককে জিজ্ঞাসা করিলেন, "এম- কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি?" ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। কারণ দেখবে একটা গ্রাম বাংলার কোনো একটা ছেলে, তাকে যদি হঠাৎ করে বলা হয় কলকাতা যাবি, কারণ কলকাতা হচ্ছে তাদের কাছে একটা স্বপ্নের শহর, সে হয়তো কলকাতা দেখেনি, তাই এক কথাও কিন্তু ফটিক কিন্তু রাজি হয়ে যায়। কিন্তু ফটিক কিন্তু তখনও জানতো না তার এই যাওয়াটাই কিন্তু তার শেষ যাওয়া হচ্ছে। চলো, যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনো দিন সে মাখনকে জলে ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি তথাপি ছিল কোনো দিন সে মাখনকে, আচ্ছা তারপরে লাইন থেকে, সরি এটা মিস্টেক হয়ে গেছে। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎক্ষুণ্ণ হইলেন। তখন কি করলো যে ফটিকের মা কিন্তু নিজের মনে ভাবতে লাগলো যে আমার এই ফটিক এত দ্রন্ত যে হয়তো কোনো দিন তার ছোটো ভাই মাখনকে হয়তো কী করবে, যে জলে ফেলে দিতে পারে, হয়তো মেরে মাথা ফাটিয়ে দিতে পারে, এই সব আশঙ্কায় উনি করতে থাকেন। তা এই সমস্ত কথা ভেবে ফটিককে তার বিদায়ের জন্য কোনো আগ্রহ, মানে ফটিককে তার বিদায় করতে যেন কোনো দ্বিধাবোধ করেননি, ঠিক আছে, মানে বিদায় গ্রহণের জন্য সে একটু আগ্রহ দেখিয়া দেয়, মানে আগ্রহ দেখায়, ঠিক আছে। তারপরে দেখো পরের লাইন, কবে যাবে, কখন যাব করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাতে নিদ্রা হয় না, কারণ এই যে ফটিক শুনেছিল যে মামার বাড়ি যাব, এই আনন্দে সে মানে এত আপ্লুত, এত আনন্দিত হয়ে পড়ে যে সে মামাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে আমি কখন কলকাতায় যাব, কখন কলকাতা যাব। এই কথা ভেবে এই আনন্দে কিন্তু তার কিন্তু রাত্রিতে ঘুমও আসে না। তারপরে দেখো পরের লাইন কি বলছে, অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত তাহার ছিপ ঘুড়ি লাটায় সমস্ত মাখনকে পত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। যখন শুনল যে সে মামার বাড়িতে যাবে আর বেশি সময় নেই, তখন কি করলো যে ফটিকের সমস্ত জিনিসপত্র যা ছিল, খেলনার জিনিসপত্র, ছিপ লাটাই যা কিছু ছিল, সব কিছুই যেন তার ছোট ভাই মাখনকে দিয়ে যায় এবং মাখনকে বলে যায় আজ থেকে এই সমস্ত জিনিস তোর, তুই খেলবি, তোর ছেলে মেয়ে খেলবে, এই সমস্ত জিনিস তুই ভোগ করবি। মানে তাকে কী করবে, মানে সমস্ত জিনিস তাকে বিলিয়ে দেয়। তারপরে দেখো পরের লাইন কি বলছে, কলকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না, কারণ কলকাতায় পৌঁছেই বিশম্বরবাবু কী করলো যে ফটিকের সঙ্গে তার মামির পরিচয় করিয়ে দিলেন, এবং তার মামি কী করলো যে ফটিককে দেখে সে কিন্তু খুবই অসন্তুষ্ট বোধ করেন। তাহার নিজের 3টে ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্না পাতিয়া বসিয়াছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বছরের 13 বছরের অপরিচিত অশীতি পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। তাহলে এখানে তার মামি, মানে ফটিকের মামি, সে ভাবতে থাকে যে তারও মানে 3-4টে ছেলে, সেই 3টে ছেলে, সেই 3টে ছেলেকে নিয়ে সে ঘরকন্না সামলাচ্ছেন, তার মধ্যে যদি একটা গ্রামের অজপাড়াগার একটা ছেলেকে যদি ওখানে ছেড়ে দেওয়া হয় তাহলে একটা বিপদের সম্ভাবনা থাকে, ঠিক আছে। এটাই কিন্তু তার মামি কিন্তু ভেবে সে অশান্ত বোধ করতে থাকে। তারপর দেখো বিশম্বরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে, তাহলে কি করলো যে তার মামি, মানে ফটিকের মামি, সে বিশম্বর বাবুকে, মানে তার স্বামীকে বকাবকি করতে থাকে যে আমার এতগুলো ছেলে মেয়ে, আমি ঘর সামলাতে ব্যস্ত, খুবই ব্যস্ত,
তার মাঝখানে একটা অজপাড়া গায়ের ছেলেকে তুমি এনে ছেড়েছো, তোমার বয়স হয়েছে কিন্তু তোমার কোনো বুদ্ধি হয়নি, এরকমভাবে কিন্তু তার মামাকে কিন্তু বকাবকি করতে থাকে। তারপরে দেখো পরের পেজে দেখো কি বলছে, যে বিশেষত 13-14 বছরের ছেলে মতো পৃথিবীতে এমন বলাই আর নেই। এই লাইনটাও একটু ভালো করে পড়ে রাখবে, এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় তুলে দেয়, যে 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বলাই আর নেই, এর ব্যাখ্যা করো, এটা তুলে দেয় ভালো করে, পূর্বে এটা মনে রাখবে। তারপরে বলছে যে শোভায় নাই কোনো কাজেও লাগে না, কারণ এই 13-14 বছরের একটা ছেলে, ওই সময় ছেলেরা কী হয়, খুব বদমাইশি, দুরন্ত, তারা কি করে সবসময় যেন অন্যমনস্ক থাকে, এরা কারো কাজে আসে না, কাদের স্নেহের পাত্র হতে পারে না, ঠিক আছে। এই সমস্ত ব্যাখ্যা কিন্তু কবি দিয়েছেন। কি বলছে, স্নেহর উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখও বিশেষ প্রার্থনীয় নহে, তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথামাত্রই প্রগল্ভতা। তাহলে কি বলছে, এখানে বলছে যে 13-14 বছরের ওই বয়সের একটা ছেলে কোনো কাজে আসে না, তারা হচ্ছে খুব দুরন্ত, তারা কারো স্নেহের পাত্র হতে পারে না, তাদের যে কথাবার্তা সেটাও যেন ন্যাকামি, তারা যে পাকা কথা বলছে সেটাও যেন জ্যাঠামি, মানে সেটাও যেন একটা বোকার মতো পোলাপ বকছে, ঠিক আছে, মানে এরা কোনো কাজেই আসে না। তারপরে দেখো কি বলছে, হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে, লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে, তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চালিয়া যায়, লোকে সের জন্য তাহাকে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশবে এবং যৌবনে অনেক দোষ মাফ করিয়া যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। তাহলে কি বলছে, শৈশবে কিন্তু অনেক দোষ বোধ মানে যা থাকলে সেটাকে মাফ করে দেয়, কিন্তু এই সময় যদি কোনো দোষ বা ত্রুটি থাকে সেটা কিন্তু কী হয়, যে মানুষের কাছে একটা অসহ্য মানে একটা বিরক্তিকর হয়ে ওঠে। দেখো তারপর কি বলছে, যে সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না, এর জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে, অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিৎ অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সুখ লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে, কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণ প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। কারণ ওই বয়সের একটা ছেলে যে তাকে স্নেহ করবে, আদর করবে, এটাও যেন মানুষ করতে ভয় পেত। কারণ কি, যদি ওই বয়সে কোনো ছেলেকে বা কোনো বাচ্চাকে যদি আমরা বেশি আদর করি বা যত্ন করি, তাহলে কি হবে, সেটা যেন প্রশ্রয় হয়ে উঠবে, যেন মানুষের মাথায় উঠে যাবে, যেন পথের কুকুরগুলো যেমন হয়ে যায়, মানে বেশি প্রশ্রয় দিলে যেমন করে সেরকম আচরণ হয়তো করবে। তাই সেই কথা ভেবেও কিন্তু কি করে, যে ওই বয়সের কোনো ছেলেকে কিন্তু তারা কি করবে, যে কোনো স্নেহ বা আদর দিতে চাইতো না। তারপর দেখো কি বলছে, অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। তাহলে এখানে বলছে যে ওই বয়সে একমাত্র মাতৃভবন বা মায়ের কোল ছাড়া অপরিচিত যা কিছু আছে সব কিছুই যেন তার কাছে নরক বলে মনে হয়। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটা আর মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধরিয়া ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে অপেক্ষা অত্যন্ত
দুঃসাহ বোধ হয়। তাহলে কি বলছে যে ওই সময় কি বলছে যে একটা নারী মানুষকে কি স্বর্গলোকের দুর্লভ জীব বলে তাদের মনে হয়, কিন্তু তাদেরকে দুঃসাহ বোধ মনে হয়। তারপরে বলছে মামি স্নেহহীন চোখকে সে যে একটা দুগ্রহের মতো প্রতিভাত হইতাছে, এক এতে ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়ে ফেলত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে ওতে আর তোমার হার দিতে হবে না, তখন কি করছে যে সে ফটিক চক্রবর্তী মানে মামির মন পাওয়ার জন্য বা মামির মন জয় করার জন্য যখন তার মামি ফটিককে যদি কোনো একটা কাজ করতে দিত, সে কিন্তু আনন্দের সহ সেই কাজটা করত এবং তার থেকে কিন্তু বেশি কাজ করে দিত। কিন্তু তার মামি তাকে উৎসাহ বা তার প্রশংসা না করে তাকে কিন্তু বকাবকি করত, তাকে যেন অবহেলা করতো, বলতো ঢের হয়েছে বাবু, ঢের হয়েছে, তোমাকে আর করতে হবে না, এইরকম হয়তো আচরণ করতো। তাতে কিন্তু ফটিক কিন্তু খুব দুঃখ পেত। এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পরগে যাও। তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হতো। তাহলে এই সমস্ত আচরণ দেখে তার কি বলতো যে মামির প্রতি তার নিষ্ঠুর আচরণ বলে তার কিন্তু মনে হতো। তারপরে হচ্ছে ঘরের মধ্যে এইরূপ অনাদার হইয়ার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকে পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়তো। তাহলে এই রকম আচরণ করার পর যে ঘরের মধ্যে নিয়ে নিজেকে হাঁপ ছেড়ে বাঁচবে, যা হাঁপ ছেড়ে ঘুরবে, সেটাও কিন্তু তার উপায় ছিল না। কিন্তু সে একটা চার দেওয়ালের মধ্যে আটকে থাকা, কারণ ওখানে তো কোনো সঙ্গী ছিল না ফটিকের, তাই সে চার দেওয়ালের মধ্যে সে আটকে থাকা, তা প্রতিনিয়ত তার সেই গ্রাম বাংলার কথা কিন্তু মনে পড়তো। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বোঁ বোঁ শব্দ উড়াইয়া বেড়াইবার সেই মাঠ তাহার তাহার নয় রে, নাই রে, নাই রে না করিয়া উচ্চ স্বরে স্বরচিত রাগিণী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীর তীরে দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোত স্রোত স্রোতস্বিনী সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। তাহলে কিন্তু তার সেই প্রতিনিয়ত তার সেই গ্রাম বাংলার কথা মনে হতো, যে সেই ছেলের দল আমরা সেই ধাউস ঘুড়ি মাঠে উড়াতাম, নদীর পাড়ে বসে খেলা করতাম, এই সমস্ত কথা কিন্তু সে মনে মনে ভাবতো। আর ভাবতো কি তার মায়ের কথা। তারপরে দেখো পরের পেজে কি বলছে, দেখো জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অবক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বছরের মতো কেবল একটা আন্তরিক মা মা কন্দন, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। তাহলে কি বলছে, তার সেই মায়া কন্দন, মায়াকে দেখা, মায়ের স্নেহ, এই সমস্ত কিন্তু সে তখন কি করত, মনে করত। তারপর দেখো স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে আহা করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করত তখন ভারকান্ত গর্ধবের মতো নীরবে সহ্য
করিত। তখন কি বলছে যে এর মতো নির্বোধ অমনোযোগী বালক আর হয়তো পৃথিবীতে কেউ ছিল না। মাস্টার যখন কোনো পড়া জিজ্ঞাসা করতো তখন কিন্তু সে হাঁ করে চাইয়ে থাকতো। মাস্টার যখন মার আরম্ভ করতো তখন সে নির্বোধ গর্ধবের মতো মার খেত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইতো তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। তখন কি বলছে যে সে ছুটির সময় টিফিনের সময় যখন বাচ্চারা খেলতো তখন সে কী করতো, যে স্কুলের এক জানলার পাশে বসে সে কী করতো, সে বাইরের যে সমস্ত বাড়িঘরগুলো ছিল সেই দিকে তাকিয়ে থাকতো। সেই ছাদের যদি কোনো একটা বাচ্চা কয়েকজন ছেলে যদি খেলার ছলে যদি ছাদে আসতো তখনই হয়তো ক্ষণিকের জন্য তাদের সঙ্গে দেখা হতো। তারপরে বলছে, দেখো কি বলছে, একদিন অনেক প্রতীক্ষা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মার কাছে কবে যাব। মামা বলিয়াছিলেন স্কুলে ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনও ঢের দেরি। একদিকে ফটিক তাহার স্কুলে বই হারাইয়া ফেলিল, একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধে স্বীকার করতে লজ্জা বোধ করত। ইহার কোনো অপমান তাহার অন্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। তাহলে কী বলছে, যে যখন ফটিক তার স্কুলে এমন একটা অবস্থা হয়ে গেল যে সেই স্কুলের মানুষদের কাছে একটা লজ্জার পাত্র, সে পড়া করে যেতে পারতো না, তার ওপর বই ছিঁড়ে ফেলেছে। তাহলে এই সমস্ত কিন্তু তার পক্ষে আস্তে 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 কী করছে, ফটিক যেন কী করছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্ত। আমরা পরের টপিকটা পরের পর্বে আলোচনা করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে, আর এই ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই বেথরহরি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।